প্রথমে বলে নিচ্ছি যে এই যে টেস্ট ক্রিকেটের 25 বছরের যে রজত জয়ন্তী আমরা পালন করছি, আমি বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমি আশা করেছিলাম 25 বছরে হয়তো 25টা প্রোগ্রাম হবে। তো 25 বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি। একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের 25 বছরের সেলিব্রেশন, আর একটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করার চেষ্টা করছি এবং করছি যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার, এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি, যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা, ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায়, ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায়, এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল, এক্স বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, আতার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। তা আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম, যদিও আমাদের একেবারে ক্রিকেট ক্যারিয়ারের সাহান্যের শেষের দিকে ছিলাম। তারপরে আমরা মনে করি ভাগ্যবান, যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, ফার্স্ট টেস্টটা খেলেছিলাম, সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। সো মেইনলি হচ্ছে আমাদের সেই পূর্বের 25 বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই বন্ধুত্ব, ক্রিকেটের বন্ধুত্ব যারা আমরা অটুট থাকে এবং তাদেরকে সম্মাননা জানানো। অবশ্যই দাওয়াত দিয়েছি এবং দাওয়াতে দেওয়া হয়েছে, কলও করা হয়েছে এবং সকলকেই, এবং আমাদের দলে যে কোচ ছিলেন, যিনি ম্যানেজার ছিলেন, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। 25 বছরে ফিরলেন, তখন এসে আপনাকে দেখতে হচ্ছে যে টেস্ট ক্রিকেটে আমরা ভালো না, টি-20 শিখছি, ওয়ানডে মাঝে মধ্যে জিতি, এটা কতটা প্রত্যাশিত ছিল? দেখেন, টেস্ট ক্রিকেট হচ্ছে, এর আগেও বলেছি, টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট। আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছরে আমি আশা করছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করব, কিন্তু 25 বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করছি। টেস্ট ক্রিকেটে সেই স্মৃতিচারণে আসলে প্রাপ্তি কতটুকু, যদি প্রথম টেস্টের কথা বাদ দিই, মানে বিগত 25 বছরে আপনি আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় আছি। টেস্টে উন্নতি করতে হলে ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়, এনসিএল বিসিএল এ ডেভেলপমেন্ট করতে হয়, কিন্তু 25 বছরে আমরা সেই ডেভেলপমেন্টটা করতে পারিনি। অনেক জায়গায় অনেক কমপ্লেন্স এসেছে, অনেক জায়গায় অনেক দুর্নীতিও হয়েছে। এই জিনিসগুলো এখন থেকে আমরা কিভাবে ডেভেলপ করব? আজকে তো আমার এই পজিশনে আসার 1 মাসও হয়নি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত। যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম, তারপরে আমরা সেটা যদি পর্যালোচনা করি, তখন বুঝতে পারবো যে কেন হয়নি, কি করলে, হোয়াট ওয়েন্ট গুড, হোয়াট ডিড নট ওয়েন্ট গুড, তারপরে ধরেন কি করলে আরো ভালো করতে পারতাম। এই প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে ডেভেলপমেন্ট করতে পারতাম। আপনি একজন টেস্ট ক্রিকেটার ছিলেন বা ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন, একজন প্রপার টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য কি করণীয় আপনার চোখে? আমরা এই কদিনে রাজশাহীতে, সিলেটে, চিটাগংয়ে, খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছে। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে সেঞ্চুরি করে, সে মিনিমাম 100টা বল খেলে। 100টা বল খেলার জন্য কিন্তু তাকে 100টা সিদ্ধান্ত নিতে হয় এবং 100টা রাইট সিদ্ধান্ত নিতে হয়। তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। তো বাবা মা যে পেরেন্টসরা, তারা যদি ঘরে টাইমলি ঘুমানো, কম মোবাইল ফোন দেখা, হোমওয়ার্ক টাইমলি করা, তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায়, যখন সে মাঠে আসে, তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে। তো
রাইট ডিসিশনটা নিতে পারে বলেই সে মাঠে যখন উইন উইন সিচুয়েশনে থাকে তখন সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে কম ভুল করে। যুগের সাথে তো টেস্ট ক্রিকেটটাও চেঞ্জ হয়েছে। আপনি ইন্ডিয়াকে দেখেন, ইংল্যান্ডকে দেখেন, তারা বাস বল খেলছে। কালকে ইন্ডিয়া ইংল্যান্ড রেজাল্টের জন্যই খেলেছে। আমরা কেন শ্রীলঙ্কার যে ফার্স্ট টেস্টটা হলো সেটা রেজাল্টের জন্য খেললাম না বা ড্রয়ের জন্য খেললাম? এই মানসিকতা আমরা কিভাবে চেঞ্জ করবো? সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। বলছিলাম যে আগের যারা বোর্ড প্রেসিডেন্ট ছিল সবাই মিরপুর কেন্দ্রিক ছিল, আপনি এসেছেন, আপনি এখন পর্যন্ত মিরপুর খুব কমে গিয়েছেন, আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি 30শে মের পেছনে ফিরে যাব না। আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে, যেই আসুক পরবর্তীতে। উই আর নট পার্মানেন্ট হেয়ার। সো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। আপনি হয়তো টিভিতে অনেক ক্রিকেটারই খেলা দেখেছেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বা ন্যাশনাল টিম। বিজয়কেও আপনি দেখেছেন। বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে এত পারফর্ম করার পর ন্যাশনাল লেভেলে এসে কেন নিজেকে ডেলিভার করতে পারেন না? এই সমস্যাটার আপনার কাছে কি মনে হয়, সমাধান কোথায় বা এই প্রবলেমটা কোথায়? আমার যে পজিশন বোর্ড প্রেসিডেন্ট, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি একটা রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দেবো না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি। তো বেটার তার কাছে এই কোশ্চেনটা করেন। জেলা পর্যায়ে আসলে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর কথা, জেলা উপজেলা পর্যায়ে আবার কবে বিসি এরকম কার্যক্রম নেবে? এটাই আমাদের এই কাজটা করার জন্যই আমরা এত কিছু করছি। আমরা এই টেস্ট ক্রিকেটের যে 25 বছরের পূর্তি, এটা আমরা এই সুযোগটা আমরা ব্যবহার করে একেবারে উপজেলা লেভেলে, একেবারে জেলা লেভেলে কিভাবে কাজ করা যায় সেই চেষ্টা করছি। আরেকটা একটু ক্লারিফিকেশন দেই আপনাদের। দেখেন আমাদের 64টা জেলায় 64টা কোচ আছে। যে কোচরা কী অবস্থায় আছে, কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইজ। তো তারা মিরপুরে বসে তো সব দেখা সম্ভব না। তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি, কোচের কারেন্ট স্ট্যাটাস দেখছি, কোচকে আমরা বড় করার চেষ্টা করব যাতে সেই কোচটা উপজেলায় গিয়ে কাজ করতে পারে। সেইটা রিফ্লেকশন আজকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে, আলটিমেট রিফ্লেকশনটা আমরা জাতীয় দলে দেখতে চাই। বিগত সময়ে আমরা অনেক প্রত্যাশার কথা শুনেছি, বিশ্বাসও করেছি, কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারি। এবার আপনি একটু ডিফারেন্টলি শুরু করেছেন, আমরা আপনার কাজও দেখছি, তবে সেটার স্টেবিলিটি আসলে কতটা থাকবে সেটা নিয়ে আপনি কতটা পারেন? আপনি একটা খুব ভালো কোশ্চেন করেছেন। এই জন্য বলছি যে কোনো কাজ করতে হলে একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করলে আপনি ব্যাপারটাকে মনিটরও করতে পারবেন, আর একটা ট্যাঞ্জিবল সাকসেস কীভাবে আনা যায় দেখা যায়। এই জন্য আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করেছি, ট্রিপল সেঞ্চুরির আন্ডারে সবগুলো প্রোগ্রাম আছে, সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি, কোন প্রোগ্রামে আমাদের ইমপ্রুভ করতে হবে। এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক 3 মাস 4 মাস 3 মাস 6 মাস 9 মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি, আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই শেষ করতে দেই, মানে আমরা ধরেন এই কাজগুলো যে করছি প্রত্যেক 3 মাসের পরে দেখবো, 6 মাস পরে দেখবো, দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ জানবো। তো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেঞ্জেবল আউটকাম দেখতে পাবো। না, এরকম কোনো কিছু শুনতে চাই না আমরা। আর 3 ক্যাপ্টেনের সিদ্ধান্তটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। আমরা কলে দেখলাম মাঠটা কত সুন্দর, সমুদ্রের পাশে। আমাদের কক্সবাজার একটা স্টেডিয়াম আছে, আমি নিজে সেই স্টেডিয়ামে গিয়েছি, খুবই খারাপ অবস্থা। সেই স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? ফতুল্লা স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? আমরা প্রত্যেকটা যে আমাদের আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে, আমি তাদের সাথে 3-4 বার মিটিং করেছি। যেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যেই গ্রাউন্ডগুলো আমরা রেডি করার দরকার সেগুলো আমরা কাজ করছি। সবথেকে ইম্পর্টেন্টলি আমাদের মেইন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেন্যুগুলো আছে, ওগুলো হয়তো রিপেয়ার করবো, মেনটেন করবো। আমরা যেই ফোকাসটা মেইনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে হবে। দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই, এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে। সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা, এবং সেখানে ফুটবলও খেলতে পারবে। সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফ্যাসিলিটির দিকে বেশি ফোকাস করছি আমরা। আরেকটা কোশ্চেন,
25 বছর হলো, 25 বছর উপলক্ষে আমাদের কোনো মানে অন্যান্য দেশকে আমরা দেখি যে সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলিতে কোনো দেশকে আমন্ত্রণ নিয়ে ক্রিকেট খেলে। আমাদের কি এমন কোনো প্ল্যান আছে কিনা? আর ভারত পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপটা একটু দোদুল্যমান অবস্থায় আছে, আমাদের কি এশিয়া কাপ আয়োজনে কোনো পরিকল্পনা আছে কিনা? শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবছর কোনো এই বছর এশিয়া কাপ যেহেতু আমি এই কয়েকদিন আগে এসএসসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। আর যে কথাটা বললেন যে 25 বছরে দেখেন 25 বছরের যে সেলিব্রেশনটা, এটা আরও অন্যভাবে বড় কিছু করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেশের ভেতরে আমরা এই কাজটা করলে মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। দেখেন এই যে কিছু কিছু কালকে বা অন্যান্য দিন যে বিভিন্ন জায়গায় যে বাচ্চারা ছবি আঁকছিল, ছবির মাধ্যমে তাদের রিফ্লেকশন, তাদের মনের আকুতিটা বুঝতে পারছিলাম যে তারা ক্রিকেটকে কত ভালোবাসে, তাদের হিরোদেরকে তারা কত ভালোবাসে। আর একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা কে কত জোরে বল করতে পারে, সেটা এখন বিকাম এ সিরিয়াস ম্যাটার হয়ে গেছে। কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে, একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত ট্যালেন্ট, কত ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে। আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করব তখন নিশ্চয়ই এর থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো। কেননা বাংলাদেশের মতন এই সুযোগ, বাংলাদেশের মতন এত লোক, বাংলাদেশের মতো এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। আমরা কি পেসার হ্যান্ড তৈরি করতে যাচ্ছি? অবশ্যই করতে, শুধু পেসার হ্যান্ড না, আমরা স্পিন বোলিং, উইকেট কিপিং সবগুলো কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসি ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আবিদ।